নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। কুয়া পরিষ্কারে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৩। ঘটনা লক্ষ্মীপুরে ট্রাক্টর টিলার। সিইউটি পরীক্ষার বাংলা বিষয়ের পরীক্ষার কেন্দ্র বরাক উপত্যকায় করার দাবিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানকে স্মারকপত্র প্রদান এআইডিএসওর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের সংঘ শিক্ষাবর্গ প্রথম বর্ষের সমাপন কার্যক্রম অনুষ্ঠিত হল মাধবধামে। বরাক উপত্যকার মাতৃভাষা সুরক্ষা সমিতির 19 মে মহান শহীদ দিবস পালন করিমগঞ্জে। মেধা বিকাশ কোচিং সেন্টারের উদ্যোগে পাথু এলাকায় কৃতি বিদ্যার্থীদের সংবর্ধনা জ্ঞাপন। কুয়া পরিষ্কার করতে নেমে প্রাণ গেল একই পরিবারের 2 ভাই সহ 3 জনের। কুয়ার ভিতরে একটি মুরগি পড়ে কুয়ার জল নষ্ট হয়ে যাওয়ায় সেই জল মেশিন লাগিয়ে বের করে কুয়াটি পরিষ্কার করছিল 2 ভাই। কুয়া পরিষ্কারের সময় একটি টিন কুয়ায় পড়ে যাওয়ায় সেই টিনটি কুয়া থেকে উঠাতে গিয়ে কুয়ার ভেতরেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হলো 2 ভাই সহ 3 জনের। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের লক্ষ্মীপুর ফুলেরতোড় এলাকার ট্রাক্টর টিল্লায়। ঘটনার বিবরণে জানা যায় যে রবিবার রাতে এলাকায় থাকা একটি কুয়ার ভেতরে মুরগি পড়ে কুয়ার জল নষ্ট হয়ে যায়। সেই কুয়াটি পরিষ্কার করতে গিয়ে কুয়ার ভেতরে থাকা মুরগিটি বের করতে গিয়ে প্রথমে কুয়ার ভেতর প্রসেনজিৎ দেব নামের এক যুবক প্রবেশ করে। কুয়ার ভেতরে গিয়েই সে অজ্ঞান হয়ে যায়। তার এই অবস্থা প্রত্যক্ষ করে তার ভাই মনোজিৎ দেব তাকে উদ্ধার করতে কুয়াতে নামলে সেও সেখানে পৌঁছে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি যেতেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে স্থানীয় লোকরা ভিড় জমাতে শুরু করেন। কুয়ার ভেতর আবদ্ধ 2 ভাইকে উদ্ধার করতে স্থানীয় অমিত সেন নামের এক যুবক সহ 2 ভাইয়ের পিতা সত্যলাল দেব কুয়ায় নামলে তারাও কুয়ার ভেতরে আবদ্ধ হয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় লোকরা অনেক চেষ্টা করে সত্যলাল দেবকে উদ্ধার করলেও বাকি 3 জন কুয়াতেই আবদ্ধ হয়ে থাকেন। ঘটনার খবর পেয়ে এসডিআরএফ বাহিনী সহ কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো ঘটনাস্থলে উপস্থিত হন। এসডিআরএফ জওয়ানরা মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে 3 জনকে উদ্ধারের জন্য কুয়ায় নেমে পড়ে। প্রায় 1 ঘন্টার চেষ্টার পর এসডিআরএফ বাহিনীর জওয়ানরা 3 জনকে অচেতন অবস্থায় কুয়া থেকে উদ্ধার করতে সক্ষম হয়। অচেতন অবস্থায় 3 জনকেই শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসকরা 3 জনকেই মৃত বলে ঘোষণা দেন। দীর্ঘ সময় কুয়াতে আবদ্ধ থাকার ফলে শ্বাসরুদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার 3টি মৃতদেহ যখন ট্রাক্টর টিলা এলাকায় পৌঁছে সেই সময় এলাকা জুড়ে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। মৃতদের পরিবারে কান্নার রোল পড়ে। একটি মুরগির জন্য 2 ভাই সহ 3 জনের মৃত্যুতে পুরো লক্ষ্মীপুর এলাকা জুড়ে শোকাকুল পরিবেশ বিরাজ করছে। আজি ক'বলগীয়া একো নাই, কাৰণ 3 জন যুৱক আমাৰ এই অঞ্চলৰ 30ৰ নিচে। তেওঁলোকৰ বয়স প্ৰসেনজিৎ দেৱ, মনোজিৎ দেৱ আৰু অমিত সেন। 3 জনে কালি কুয়া চাফ কৰিবলৈ গৈ ৰিনিউৱেল এটা চাফ কৰিবলৈ গৈ তেওঁলোকৰ মৰ্মান্তিক মৃত্যু হৈছে। মই তেওঁলোকৰ পৰিয়ালক সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। সমবেদনা দিয়াৰ কোনো ভাষা নাই আৰু মই দুখ প্ৰকাশ কৰিছোঁ। তেওঁলোকৰ আত্মা যাতে সদ্গতি কামনা হয়, এইটো ভগৱানৰ কাছে প্ৰাৰ্থনা কৰিছোঁ। ব্যৱস্থা কৰোঁ অহা দিনত যাতে আমাৰ ইয়াতে আমি এসডিআরএফৰ সেন্টার ইয়াত কৰিব পাৰোঁ, কেন্দ্র ইয়াত কৰিব পাৰোঁ, সেইটো মই যত্ন লম। আমরা কুয়ার মধ্যে একটা মুরগির বাচ্চা পড়ে গেছে। মুরগিটা মানে আমরা কয়েকদিন থেকে মানে কুয়ার মধ্যে আইসি না, মুরগির বাচ্চাটা পড়িয়া এটা ফসিয়া পুক হয়ে গেছে কুয়ার মধ্যে। তো আমরা কালকে দেখিয়া এটা তো পরিষ্কার করতে লাগে, আমরা 3 ভাইয়ে লামছি, লামিয়ে এটারে পরিষ্কার করছি। জল মেশিন 2টা লাগাইছি, 2টা লাগাইয়া আমরা কুয়াটারে বালা আর পরিষ্কার করছি, সার্ফ দিয়া ধুইছি। আমরা ধুইয়া পরিষ্কার করিয়া আমরা 3:30টার সময় উঠে গেছি। মেশিনে জল টানের, জলটা মানে খালি হইতে পারেন না, তো মেশিনে জল টানের। তো মেশিনে জল টানার পরে মানে আমরা ভাবছি মানে 9টার সময় বন্ধ করে দিমু, করিয়া আবার মানে পরের দিন সকালে লাগাইয়া আবার পরিষ্কার করমু, গন্ধটা যাইতো মানে কুয়ার। তো রাত্রে ভাই আইছে, আমার আগে আই গেছে 2 ভাই আইয়া, তারা এখানে জলটা কমে গেছে, আঁটু পানির নিচে হয়ে গেছে জলটা। তে বড় 2 নম্বর ভাইটা মনোজিৎ কইছে যে ছোটো ভাইরে কইছে, প্রসেনজিৎরা কইছে যে প্রসেনজিৎ এখানের মধ্যে টিনের টুকরা একটা ফালাইলাছে, টিনটা উঠাইলাই, না হইলে পরে কালকের জলটা মানে উঠাইতে পারতাম না, পরে লামলে কোনোদিন যদি লামি টিনে হাত পাও কাটিব কইয়া ছোটো ভাইরে লইয়া আইয়া ছোটো ভাই লামছে। ছোটো ভাই লামার পরে মানে লামার পরেও অজ্ঞান হয়ে গেছে, কীরকম হয়ে গেছে বুঝতে পারছে উপরে থাকিয়া, হেও লামছে তারে উঠাইবার লাগিয়া, লামিয়াও ওই রকম হয়ে গেছে। আমার লাগাবাসার অমিত দেখছে, দেখে হেও লামছে তারা উঠাইতো করিয়া, লামিয়া ওর দেখে লামিয়ার পরে মানে উল্টে পড়ে গেছে।
ফুলটিয়া পড়ে গেছে, তারা রে আর উঠাইতেও পারছে না, হে পড়ে গেছে। এরপরে আমি শুনিয়া এখান থেকে পেট্রোল পাম্প থেকে কেন শুনিয়া চিল্লানি শুনিয়া আমি আই গেছি, দৌড়িয়ে আইছি। আইয়া আমি সোজা কুয়ার মধ্যে নামি গেছি। সোজা কুয়ার মধ্যে নামছি, তারারে উঠাইতাম করে আমার ছোটো বাইরে ধরছি। আমি ছোটো 4 নম্বর বাড়িটারে ধরছি। ধরার পরে মানে কইছি 2 নম্বর বাইরে কইছি, বাইরে উঠা উঠা ওটারে উঠা। আমি ঠানিয়ার কইবার সময় আমি আর কিচ্ছু কইতে পারি না, ওটা অতটুকুই আমি জানি। এরপরে আমি আর কিচ্ছু কইতে পারি না। লাগাবার স্যার আমার ছেলে একটা আছে সামনে, হে সঙ্গে সঙ্গে একটু লামছে, লামিয়া আমারে বুকের মধ্যে খাসি দিয়া বান্ধি লইছে। খাসি দিয়ে বান্ধিয়া হে উঠি গেছে, উঠিয়া হে বেউস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কিনারও মানুষ যারা আসছিল তারা আমারে ঠানিয়া তুলছে। আমি প্রায় আধা ঘন্টার মতন বেউস আসলাম। পরে আমার তো জ্ঞান আইছে। এরপরে আরও মানুষ লামছে, লামিয়া উঠাইতে পারে না, মানে নিচে যাইতে পারে না মানুষ, মানে উপরে উঠি যায়, ফাল মারিয়ে উপরে উঠি যায়। উপরে উঠিয়া তারাও বেউস হয়ে যায়, তারা ডাক্তারের কাছে লইয়া যেতে লাগে। সিইউটি পরীক্ষার বাংলা এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষার সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকাতেই করার দাবিতে আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের নিকট জেলা অতিরিক্ত উপায়ুক্ত শ্রী আনিস রসুল মজুমদার মারফত স্মারকপত্র প্রদান করে এআইডিএসওর করিমগঞ্জ জেলা কমিটি। সংগঠনের জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্ল বলেন যে সিইউটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় নেই, অথচ আসাম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয় আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত বেশিরভাগ কলেজে রয়েছে। এই বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কিভাবে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি, তেজপুর, জোরহাট, শিলং, আইজল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রায় 400-500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেসব স্থানে পৌঁছতে হবে, যা যথেষ্ট ব্যয়বহুল বলে জানান তারা। বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের আর্থিক অবস্থা এমনিতেই খুব ভালো নয়, তার উপর শুধু কলেজে ভর্তির জন্য যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাতে আগামীতে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে বলেও তারা উল্লেখ করেন। এই অবস্থায় সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে সিইউটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষার সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকাতেই করতে হবে, অন্যথায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা যোগাযোগ ও আর্থিক অসুবিধার জন্য পরীক্ষায় বসতে পারবেন না। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে অতি সত্বর যদি এই অবস্থার বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে এআইডিএসওর দীর্ঘস্থায়ী ছাত্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে তারা জানান। আজকে আমরা ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে সিইউটির যে বিষয়টা নিয়ে যে বরাক উপত্যকায় যে বৈষম্যতা চলছে তার উপর আমরা একটা মেমোরেন্ডাম এডিসিকে দিয়েছি। আমাদের দাবি হচ্ছে গিয়ে এই যে বরাক উপত্যকায় এই সিইউটির যে সেন্টারগুলো দেখা যাচ্ছে যে শুধু শিলচরে আছে এবং এই 2 জেলাতে নেই, কিন্তু শিলচরেও আছে বলতে সেই রকমভাবে ইয়ে নেই। ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা চাই যে এই ছাত্রছাত্রী মানে এই বরাক উপত্যকার প্রত্যেক জেলাতে এই সেন্টারগুলো থাকবে। এরকমও দেখা যায় যে একটা পরীক্ষা দিয়েছে কাছাড় কলেজে, একটা পরীক্ষা হচ্ছে আবার গুয়াহাটিতে কিংবা শিলংয়ে। এই যে চক্রান্ত, এটাকে আমরা চক্রান্ত এই জন্য বলছি যে ছাত্রছাত্রীরা যাতে শিক্ষার আলো থেকে বেরিয়ে যায়। কোনো রকমই যদি হায়ার সেকেন্ডারিটা দিয়ে পাশ করলো বা অনেক মার্কস পেয়েও যারা পাশ করলো ওদের ক্ষেত্রেও একই অবস্থা হচ্ছে। এই বাংলা ভাষা এবং এই যে পরিবেশ বিজ্ঞান, এই যে 2 ভাষার এটা হচ্ছে গিয়ে মানে এই মূলত এই পরীক্ষাগুলোই বাইরে হচ্ছে। এখন আমরা বলছি যে সমস্ত জেলাতে সেন্টারগুলো হোক এবং যে চক্রান্ত চলছে যে উচ্চশিক্ষার আওতা থেকে যাতে ছেলেমেয়েরা বেরিয়ে যায় এর জন্যই এইগুলো করা হচ্ছে। এখন ভাবতে আমাদের অবাক লাগে যে হায়ার সেকেন্ডারি দেওয়ার পরে এন্ট্রেন্স দিয়ে বিএতে পড়তে হচ্ছে। কেন এন্ট্রেন্স দেবে? আমরা সোজাসুজি আগে যে অবস্থায় যেভাবে হায়ার সেকেন্ডারির পর বিএতে করিমগঞ্জ কলেজ কিংবা রবীন্দ্র সদন কলেজ কিংবা অন্য কলেজে যার পছন্দ মতো সে কলেজ শনাক্ত করে তারপর সে ভর্তি। কিন্তু এখন দেখা হচ্ছে যে ওইটা যে সিস্টেম হয়েছে, যেটা সিস্টেমটা চালু করছে এবার এই শিক্ষাবর্ষ থেকে, এই সিস্টেমে ওরা ঠিক করবে যে সে কোন জায়গাতে পড়বে। একটা গরিব সাধারণ ঘরের ছাত্রছাত্রী এই এটা ব্যয় করতে পারবে না, এই টাকা পয়সা দিয়ে সেটা কখনো পারবে না, ফলে এদের শিক্ষার আওতা থেকে বেরিয়ে যাবে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ আসাম প্রান্তের সংঘ শিক্ষা বর্গ প্রথম বর্ষের সমাপন কার্যক্রম অনুষ্ঠিত হল মাধবধামে। রবিবার বিকেল 3:30টায় সমাপন অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মুখে স্বাগত প্রণাম, এরপর ধ্বজোত্তোলন ও প্রার্থনা শারীরিক কসরত প্রদর্শন করেন শিক্ষার্থীরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় সংঘ শিক্ষাবর্গ বিগত 4 মে সন্ধ্যা 6:30 ভারত মাতার প্রতিমূর্তির সম্মুখে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন দক্ষিণ আসাম প্রান্ত সংঘচালক মাননীয় শ্রী জ্যোৎস্নাময় চক্রবর্তী এবং প্রান্ত কার্যবাহ শ্রদ্ধেয় সুভাষ চন্দ্রনাথ। সংঘ কার্যের প্রসার ও সুষ্ঠু পরিচালনার জন্য আবশ্যক যোগ্য এবং প্রশিক্ষিত কার্যকর্তা নির্মাণের জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও দক্ষিণ আসাম প্রান্তে শ্রীগড়িস্থিত মাধবধামে এই বর্গ অনুষ্ঠিত হয়। দক্ষিণ আসাম প্রান্তে 7টি স্থান থেকে মোট 61 জন শিক্ষার্থী এই বর্গে অংশগ্রহণ করেন। সংঘ শিক্ষাবর্গ যাতে সুন্দর, সুশৃঙ্খল ও সুচারুরূপে সম্পন্ন হয় এর জন্য বর্গে 11 জন শিক্ষক এবং বিভিন্ন বিভাগে 25 জন প্রবন্ধক নিযুক্ত ছিলেন। ভোর 4টায় জাগরণ থেকে 9:45 দীপ নির্বাপন পর্যন্ত শারীরিক ও বৌদ্ধিক কার্যক্রমে ভরপুর ছিল প্রতিদিনের প্রশিক্ষণ সূচি ও দিনচর্চা। প্রতিদিন সকাল ও বিকাল মিলিয়ে মোট 4 ঘন্টার শারীরিক প্রশিক্ষণ এবং 4 ঘন্টা 25 মিনিটের বৌদ্ধিক বিভাগের প্রশিক্ষণ হতো। বর্গ চলাকালীন সংঘের 2 জন কেন্দ্র স্তরের কার্যকর্তা, 6 জন ক্ষেত্র স্তরের কার্যকর্তা এবং 13 জন প্রান্ত স্তরের কার্যকর্তা বর্গে প্রবেশ করেন। উক্ত প্রবাসকালীন সময়ে ওনারা প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম যথাক্রমে শারীরিক, বৌদ্ধিক, সম্পর্ক ব্যবস্থা, চর্চা, সংবাদসূত্র ও রাত্রিকালীন কার্যক্রমে অংশগ্রহণ করে বর্গ পরিচালনায় নিয়োজিত সকল স্বয়ংসেবক ও কার্যকর্তাদের মার্গদর্শন করেন। 19 মে সমারোহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম সরকারের রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সচিব সদস্য ডক্টর বিমলেন্দু ভট্টাচার্য মহাশয় এবং মুখ্য বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন তিনি। ছাত্র সমাজে রাষ্ট্রীয়তার প্রয়োজন বলে উল্লেখ করেন। তার সাথে রাষ্ট্রীয় ভাবধারা ও হিন্দু সভ্যতার বিষয় নিয়ে আলোকপাত করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় বৌদ্ধিক প্রদান করেন। সমারোহ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী। সমারোহ অনুষ্ঠানে প্রান্তের বিভিন্ন বিভাগের কার্যকর্তা, সংঘের বিভিন্ন ভাতৃ সংগঠনের কার্যকর্তা, শিক্ষক, শিক্ষিকা, স্বয়ংসেবক, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ প্রমুখরাও উপস্থিত ছিলেন। হিন্দু সমাজকে সংগঠিত করা, আর এই সংগঠনে দ্বারা আমরা কি প্রাপ্ত করতে হবে লক্ষ্য উনি স্পষ্ট করে দিয়েছেন। আমরা প্রতিদিন প্রার্থনায় বলি, অল্প আগে বলেছি, পরম বৈভবম নেতুমে তৎস্বরাষ্ট্র। প্রারম্ভিক অবস্থা থেকেই যখন কয়েকজন বালক শিশুকে নিয়ে ভারতকে বিশ্বগুরু বানানোর এরকম বিচার রেখে কাজ করার যাত্রা শুরু হয়, মানুষ বলতেন, লোকেরা বলতো ডাক্তার এডগার পাগল হয়ে গেছে। এরকম কিছু বালকদেরকে আর যুবকদেরকে নিয়ে খেলাধুলা করে কি বিশ্বগুরু ভারত নির্মাণ হবে? কিন্তু আজ সংঘের 100 বর্ষ পূর্তির প্রাক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওনার যে সংকল্পনা ছিল, ওনার যে দূরদর্শিতা ছিল, ওনার যে স্পষ্ট ধারণা ছিল, সেই ধারণা কতটুকু বাস্তবিত ধারণা। এই জন্য আমরা আমাদের দর্শনকে জানার চেষ্টা করতে, আমাদের ঋষিমুনিরা তার তপস্যা করেছেন, অনাদিকাল থেকে তারা এই দর্শনকে খুঁজেছেন, তারা এই চিন্তন করেছেন যে এ ধরনের বিশ্ব মানবতার কথা, বিশ্ব মানবতার যে ধারা, সেই ধারাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে লাগে তাহলে তার মূলকে আমরা বুঝতে হবে। আমরা যাদেরকে ঋষিমুনি বলে থাকি, যদি আমরা তাদের সব কর্মরাজিকে অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো শুধু তারা এক একজন ধার্মিক বা তথাকথিত, আজকে যেরকম বলি আমরা শুধু সন্ন্যাসী রূপে এক একজন কর্মকাণ্ডী পূজারী ছিলেন, ওটা যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখব যে না, ওই ঋষিমুনিরা ছিলেন এক একজন বৈজ্ঞানিক, এক একজন অনুসন্ধানকারী, এক এক বিষয়ের এক একজন জ্ঞাতা। তারা অনুসন্ধান করেছেন, তাদের মনে প্রশ্ন জেগেছে যে কে এই সৃষ্টি করল, এই যে বিরাট সৃষ্টি, এই সৃষ্টি কার মাধ্যমে হল।
সৃষ্টিকর্তাকে উনি কেন এই সৃষ্টিকে আরম্ভ করলেন, ওনার সাথে আমাদের সম্পর্ক কি, ওনার সাথে এই প্রকৃতির সম্পর্ক কি, আমাদের সাথে প্রকৃতির সম্পর্ক কি। যখন এ ধরনের প্রশ্ন উদয় হলো আর তার যখন অনুসন্ধান করা হলো, ওনারা খুঁজে পেলেন ভগবান এই সৃষ্টির কাজ শুরু করেছিলেন। বরাক উপত্যকার মাতৃভাষা সুরক্ষা সমিতি 19 মে মহান শহীদ দিবস উপলক্ষে স্থানীয় শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যামন্দিরে ভাষা শহীদ স্মরণে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথমে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন মাতৃভাষা সুরক্ষা সমিতির সদস্যবৃন্দরা। তৎসঙ্গে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন 61 ভাষা আন্দোলনের বীর সেনানী সুখেন্দু বিকাশ পাল ও সংস্থার সম্পাদক স্বপন বণিক, নন্দননাথ, রঞ্জিত দেব সহ অন্যান্যরা। পরবর্তীতে মঞ্চে পুষ্পার্ঘ ও প্রদীপ প্রজ্বলন করেন সংস্থার সভানেত্রী শিবানী বিশ্বাস ও সঞ্চিতা ভট্টাচার্য এবং সদস্যবৃন্দরা। এবং 61 ভাষা আন্দোলনের বিষয়ে বক্তব্য রাখেন শিবানী বিশ্বাস ও ডক্টর গীতা সাহা। এদিন স্মরণ পত্রিকাও উন্মোচন করা হয়। 61 ভাষা সেনানী সুখেন্দু বিকাশ পাল স্মরণ পত্রিকাটি উন্মোচন করেন। সাহিত্য সম্পাদিকার দায়িত্বে ছিলেন ডক্টর গীতা সাহা। পরবর্তীতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যামন্দিরের শিল্পীরা এবং গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দরা এবং নূপুর নৃত্যালয়ে ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। কবিতা পাঠ করেন সংস্থার শিল্পীবৃন্দরা। সর্বশেষে 12 মে অনুষ্ঠিত আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 1988 আন্দোলনের আমরা 2 জন সৈনিক রয়েছি। আপনাদের সভানেত্রী শিবানী বিশ্বাস, আমি করিমগঞ্জে শিক্ষক ছিলেন, তিনি কলেজের ছাত্র, আমি ক্লাস 10-এ ছিলাম। আমাদের সৌভাগ্য আজকের এই শহীদ সমিতির পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। 1961 ইংরাজি সেই আন্দোলন আপনারা জানেন। 1960 সালের 26শে অক্টোবর তখনকার আসামের রাজধানী ছিল শিলং। শিলংয়ে তখন অবিভক্ত আসামে ছিল পার্সি, জেলানি অ্যান্ড নেপাল, বর্তমান অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, কাশিয়া ডেল্টা হিলস এবং আসাম নিয়ে তার ক্যাপিটাল ছিল শিলং। তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিয়া। সেই বিমলা প্রসাদ মুখ্যমন্ত্রী থাকা অবস্থা, সেই বললাম এই অক্টোবরে 1960 ইংরাজি 24 অক্টোবর সমগ্র সংখ্যালঘু আর্থিক সংকটের মাতৃভাষাকে কেড়ে নিয়ে একমাত্র অসমীয়া ভাষাকে রাজ্যিক ভাষা হিসাবে সেই বিধানসভায় পাস করে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের বরাক উপত্যকায় সমগ্র আসাম ব্যাপী বাঙালি নিয়ে গঠিত হয়েছিল গণসংগ্রাম করে এবং শিলচরের সেই শাখার মেইন বরাক উপত্যকার কেন্দ্রীয় হয়েছিলেন, তার নেতৃত্বে ছিলেন অগ্রণীয় করিমগঞ্জের রবীন্দ্রনাথ সেন, সজ্জন নলিনীকান্ত দাস, শিলচরের মহিলা সুবিকাষ্ট নন্দকিশোর বণিক, আর এই কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন হাইলাকান্দি আব্দুল রহমান, পটলুকের নাম খ্যাতমান সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সুরক্ষিত আইনজীবী। তাই বন্ধুগণ বলছি, হিন্দু মুসলমান অজস্র ছাত্রছাত্রী সেদিনটি 19 আন্দোলনে 19 ভাষা আন্দোলনে যোগদান করেছিলেন। মাতৃভাষার সেই সার্কুলার প্রত্যাহারের পরিবর্তে আমরা আজকে 1961 আমার মনে পড়ে আমরা 1 মাস রাজ্য সরকারের সমস্ত অফিস আদালত স্তব্ধ করে দিয়েছিলেন। আমাদের সংগ্রামী ভাই বোনেরা সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে স্কুল, কলেজ, কেন্দ্রীয় রাজ্য সরকারের সমস্ত অফিস আদালত আমরা বন্ধ করে দিয়েছিলাম পিকেটিং সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে। মেধা বিকাশ কোচিং সেন্টারের উদ্যোগে পাথু এলাকায় 10ম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, কমলেশ দাস, মণিলাল চক্রবর্তী প্রমুখরা। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এদিন দ্বাদশ শ্রেণীতে সফলতার সহিত 92% মার্ক নিয়ে উত্তীর্ণ হওয়া প্রিয়াঙ্কা নাথকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারপর 10ম শ্রেণীতে উত্তীর্ণ 20 জন মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত সকলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি নাচ, গান, গীত পরিবেশিত হয়।
সর্বশেষে রাষ্ট্রগানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। একটি কথা বলতে চাইবো, আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে একটি সঙ্গীতানুষ্ঠান, কচি কাছাদের অনুষ্ঠান, যেখানে সঙ্গীতের আরাধনা করা হয়। এই সবাই এসে আমি নিজেকে ধন্য মনে করছি, এই জন্য ধন্য মনে করছি আজকের এই পবিত্র অনুষ্ঠানে। এটা একটা পবিত্র অনুষ্ঠান, এখানে সবকিছু এই সঙ্গীতানুষ্ঠানে সবকিছু একাকার হয়ে আছে। এখানে সবাই ভারতীয় হিসাবে আমরা নিজেদেরকে গর্ববোধ করতে পারছি। আজকের এই সভা দেখে নিশ্চয়ই আমাদের ভারতী মা আমাদের উপর আশীর্বাদ করবেন। আমি চাই আমাদের এমন একটা সমাজ গড়ে উঠুক, আমাদের দেশ এমন ভাবে গড়ে উঠুক যেখানে শুধু মানবতা মানবতা আর মানবতা থাকে, আর কিছু থাকে না। আমি বিশেষ করে বক্তব্য ধন্যবাদ দিতে চাইছিলাম মেধা বিকাশ কোচিং সেন্টার প্রতিষ্ঠাতা রাহুল দেব, আমার সহপাঠী। আমি মাধবপুর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল, আমার নাম নজরুল ইসলাম। রাহুল দেব আমার স্কুলের একজন শিক্ষক, আমার সহপাঠী। বিগত বেশ কিছুদিন ধরে আমার স্কুলে পড়াচ্ছেন। আর আমার আজকের সভাপতি দেবজ্যোতি দেব আমার স্কুলের শিক্ষক। আমরা ভাই ভাই হিসাবে স্কুলে থাকি, প্রায় 5 জন শিক্ষক আমরা আছি, কিন্তু আমরা ভাই ভাই হিসাবে থাকি। আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনো ধরনের কোনো কথা কাটাকাটি হয়নি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং বন্ধুজন, আমি একটি কথা বলতে চাইব। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট,
স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।